আগস্ট ১৯৪৫ সাল তাইওয়ানের তাইহুক বিমানবন্দর। একটি জাপানি বিমান টেক অফের কিছুক্ষণ পরেই আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়। শোনা যায় সেই বিমানে ছিলেন ভারতের সবচেয়ে সাহসী স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু এই দুর্ঘটনার পরে যা ঘটল তা ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি হয়ে উঠল। কারণ নেতাজির এই মৃত্যুর কোনো প্রত্যক্ষদর্শী ছিল না, কোনো সরকারের নথি নেই, নেই কোনো নিশ্চিত প্রমাণ। আছে শুধু প্রশ্ন আর দীর্ঘ ৮০ বছরের নীরবতা। একটি দেশের নেতা সত্যিই কি এভাবে আগুনে পড়ে নিঃশব্দে মারা যেতে পারেন, নাকি এই মৃত্যু ছিল একটি মঞ্চস্থ নাটক? নমস্কার, আমি অমরেন্দ্র। আজ আপনাদের বলবো একটি অসমাপ্ত ইতিহাসের অধ্যায়, নেতাজির অন্তিম রহস্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে আসছে, জাপান পিছু হটতে শুরু করেছে, নেতাজির আজাদ হিন্দ ফৌজও ভেঙে পড়ছে ধীরে ধীরে। ১৯৪৫ সালের আগস্টে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা পড়ে। এর ফলে জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয়। সব কিছু যেন এক মুহূর্তে বদলে যায়। নেতাজি তখন সিঙ্গাপুরে। তার সামনে তিনটি পথ খোলা: ১. ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করা, ২. সোভিয়েত ইউনিয়নে পালানো, ৩. লড়াই চালিয়ে যাওয়া। সাহসী এই স্বাধীনতা সংগ্রামী স্বাভাবিকভাবেই বেছে নিয়েছিলেন লড়াই চালিয়ে যাওয়ার পথ। ১৭ আগস্ট ১৯৪৫ সাল নেতাজি সিঙ্গাপুর থেকে একটি জাপানি বিমানে উঠলেন। গন্তব্য সোভিয়েত ইউনিয়নের সাথে যোগাযোগ করতে মাঞ্চুরিয়া হয়ে রাশিয়া। কিন্তু সেই বিমানটি পরদিনই তাইহুক বিমানবন্দরে দুর্ঘটনায় পড়ল। জাপানি সূত্র অনুযায়ী বিমানটি টেক অফের কিছুক্ষণ পরেই ইঞ্জিন বিকল হয়ে রানওয়েতে আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়। জানা যায় নেতাজিকে নাকি বিমান থেকে বের করা হয়, তার শরীরের উপরিভাগ ব্যাপকভাবে পুড়ে যায়। তাকে নিয়ে যাওয়া হয় নানমন সামরিক হাসপাতালে। সেই রাতে হাসপাতালে উপস্থিত ছিলেন ডক্টর ইয়োশিমি তানেয়োশি। তিনি পরে বলেছিলেন, রোগীর শরীরের প্রায় ৬০% পুড়ে গিয়েছিল, বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। সেই রাতেই অর্থাৎ ১৮ আগস্ট ১৯৪৫ সালে সুভাষচন্দ্র বসু মারা যান বলে ঘোষণা করা হয়। কিন্তু এই ঘোষণার পরেই শুরু হলো আরও বড় রহস্য। যদি তিনি সত্যি মারা গিয়ে থাকেন, তাহলে তার দেহ কোথায়? কোথায় তার দেহ কবর দেওয়া হয়েছে? কোনো ভারতীয় কেন সেই রাতে উপস্থিত ছিলেন না? নেতাজির মৃত্যু ঘোষণা করে দেওয়া হলো, কিন্তু তার দেহ ভারতে আনা হলো না, বরং তাকে দাহ করে ছাই নিয়ে যাওয়া হলো জাপানে। টোকিওর রেনকোজি মন্দিরে রাখা হলো সেই ছাই। কিন্তু ভারত সরকার এই ছাই কখনো গ্রহণ করেনি। কোনো রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়নি, কোনো তদন্তও শুরু হয়নি। কিন্তু কেন? এই প্রশ্নটাই সবথেকে বড় রহস্যজনক। তৎকালীন নেহরু সরকার কি জানতেন সত্যিটা, নাকি তারাও ভয় পাচ্ছিলেন যদি নেতাজি বেঁচে থাকেন তাহলে তার রাজনৈতিক প্রভাব কী হতে পারে? এই প্রশ্নের উত্তর আজও ভারতের সরকারের নথিতে চাপা পড়ে আছে। দশকের পর দশক ধরে তিনটি প্রধান তথ্য আলোচিত হয়ে আসছে। প্রথম তথ্য, বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়, এটাই সরকারি বয়ান। জাপানি সাক্ষী, হাসপাতালের নথি, দাহ কার্যের রিপোর্ট সব মিলিয়ে এই তথ্যকে সমর্থন করে। ১৯৫৬ সালের শাহনওয়াজ কমিটি এবং ১৯৭০ সালের খোসলা কমিশনও এই সিদ্ধান্তে পৌঁছয়। দ্বিতীয় তথ্য, সোভিয়েত কারাগারে নেতাজির মৃত্যু হয়। অনেক গবেষক মনে করেন নেতাজি সোভিয়েত ইউনিয়নে পৌঁছেছিলেন, কিন্তু স্টালিন তাকে বন্দি করে রেখেছিলেন। মুখনেরজি কমিশন ২০০৫ সালে এই তত্ত্বের পক্ষে মত দেয়। তৃতীয় তথ্য, সবচেয়ে রহস্যময় ব্যাপারটা হলো নেতাজি ভারতেই ফিরে এসেছিলেন ভিন্ন পরিচয়ে, এক সন্ন্যাসীর বেশে। উত্তরপ্রদেশের ফৌজাবাদে গুমনামি বাবা নামে এক রহস্যময় সন্ন্যাসী বাস করতেন। ১৯৮৫ সালে তার মৃত্যুর পর তার ঘর থেকে পাওয়া যায় নেতাজির চশমা, আজাদ হিন্দ ফৌজের নথি, পরিবারের চিঠি এবং নেতাজির ব্যক্তিগত জিনিসপত্র। একজন সন্ন্যাসীর ঘরে নেতাজির ব্যক্তিগত জিনিস কীভাবে এলো? এই প্রশ্নের উত্তর আজও কেউ দিতে পারে। স্বাধীনতার পর থেকে নেতাজির মৃত্যু নিয়ে তিনটি বড় তদন্ত কমিশন গঠন হয়েছে। ১৯৫৬ সালে শাহনওয়াজ কমিটি বলে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে, কিন্তু এই কমিটির একজন সদস্য সুরেশচন্দ্র বসু, যিনি নেতাজির ভাই, এই রিপোর্ট মানতে অস্বীকার করেন। ১৯৭০ সালে খোসলা কমিশনও বিমান দুর্ঘটনার তত্ত্বে সিলমোহর দেয়। কিন্তু ২০০৫ সালে মুখনেরজি কমিশন সম্পূর্ণ উল্টো কথা বলে। তাইহুকোতে কোনো বিমান দুর্ঘটনার প্রমাণ নেই। রেনকোজি মন্দিরে যে ছাই রয়েছে তা নেতাজির নয়। গুমনামি বাবার বিষয়ে আরও তদন্ত দরকার। ভারত সরকার এই রিপোর্ট গ্রহণ করেনি। মুখনেরজি কমিশনের রিপোর্ট সংসদে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ২০১৫ সালে সরকার নেতাজি সংক্রান্ত গোপন নথি প্রকাশের নির্দেশ দেন। প্রায় ১০০টি ফাইল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। সেই নথিতে যা পাওয়া গেল তা চমকে দেওয়ার মতো।
স্বাধীনতার পরেও ভারত সরকারের ইন্টেলিজেন্স ব্যুরো নেতাজির পরিবারের ওপর নজরদারি চালিয়েছে। তার স্ত্রী এমিলি এবং মেয়ে অনিতার উপর ছিল নজর। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো, একজন মৃত মানুষের পরিবারের ওপর কেন গোয়েন্দা নজরদারি চালানো হয়? এই নথিগুলো কি নিজেই বলছে? কোথাও একটা বড় সত্য লুকোনো আছে যা সরকার জানে কিন্তু বলতে চায় না। একজন মৃত মানুষের পরিবারকে কেউ নজরদারিতে রাখে না, কিন্তু সরকার রেখেছিল। কারণ তারা কি জানতেন নেতাজি এখনো বেঁচে আছেন? নেতাজির পরিবার কখনো সরকারি বয়ান মেনে নেয়নি। তার ভাই শরীশচন্দ্র বসু আজীবন বলে গেছেন, দাদা বেঁচে আছে, সরকার সত্য লুকোচ্ছে। নেতাজির মেয়ে অনিতা বোস ফাফ জার্মানিতে থাকেন। তিনি বলেছেন তিনি বিশ্বাস করেন বাবা বিমান দুর্ঘটনায় মারা গেছেন, কিন্তু তিনিও স্বীকার করেন সমস্ত তথ্য এখনও সামনে আসেনি। একটি পরিবার 2 প্রজন্ম ধরে একই প্রশ্ন নিয়ে বেঁচে আছেন। তাদের নেতা, তাদের আপনজন কোথায় গেলেন? আজও রেনকোজি মন্দিরে নেতাজির নামে রাখা ছাই পড়ে আছে। ভারত সরকার সেই ছাই এখনও গ্রহণ করেনি। আজও গুমনামি বাবার ডিএনএ পরীক্ষা হয়নি। আজও নেতাজি সংক্রান্ত অনেক ফাইল গোপন রাখা আছে, ব্রিটিশ সরকারের কাছে, ভারত সরকারের কাছে, রাশিয়ার কাছে। 2026 সালে দাঁড়িয়েও আমরা জানি না সুভাষচন্দ্র বসু আসলে কিভাবে, কোথায়, কখন মারা গেছেন। হয়তো তিনি সত্যিই সেই আগুনে পড়েছিলেন একা, দূর দেশে শত্রুর মাটিতে। আবার হয়তো তিনি ফিরে এসেছিলেন ছদ্মবেশে, নীরবে ভারতের মাটিতে, নিঃশব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। কিন্তু একটা কথা নিশ্চিত, তার মৃত্যু যতটা রহস্যময়, তার জীবন ততটাই অসাধারণ। ইতিহাস যাকে হারিয়ে ফেলেছে, কিংবদন্তি তাকে চিরকালের জন্য বাঁচিয়ে রেখেছে। নেতাজি হয়তো মারা গেছেন, কিন্তু সেই মৃত্যুর সত্য আজও বেঁচে আছে, চাপা পড়া নথির ভাঁজে, মন্দিরের ছাইয়ে, আর একটা জাতির অসমাপ্ত প্রশ্নে।